ওকে, তাহলে প্রথমে একটা ফোর্স 4p and 3p। দেখো সবাই, মনে করলাম আমি এটা মনে করলাম 4p ফোর্স, আমি মনে করলাম এটা 4p ফোর্স। নেক্সট কোশ্চেনে বলা আছে যে ফোর্স 3p, মনে করলাম এটা 3p ফোর্স, মনে করলাম এটা 3p ফোর্স। তাহলে এই যে 4p এবং 3p, এই যে 4p এবং 3p, দুইটা ফোর্স যে একই পয়েন্টে কাজ করতেছে, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কোথায় কাজ করবে? কেউ বলবা? দুইটা ফোর্স 4p and 3p, এরা যে কাজ করতেছে এখানে এবং এখানে, এদের রেজাল্টেন্ট কোথায় কাজ করতে পারে? একজন আইডিয়া দাও। এক্স্যাক্টলি, তুমি এক্স্যাক্টলি ঠিক বলেছ। অর্থাৎ 4p এবং 3p এদের রেজাল্টেন্ট অবশ্যই এদের মাঝেই থাকবে, এদের মাঝেই থাকবে। কিন্তু যেহেতু 4pটা একটু গ্রেটার 3pর চাইতে, এই জন্য 4pর দিকে একটু হালকা একটু থাকবে এরকম ভাবে। এই যে দেখো, এদের মাঝ দিয়েই যাচ্ছে, কিন্তু দেখো 4pর একটু কাছাকাছি, এদের মাঝ দিয়ে যাচ্ছে 4pর কাছাকাছি। এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টের ভ্যালু কিন্তু কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে স্পষ্ট করে বলা আছে রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে 5p। রেজাল্টেন্টের ভ্যালু যে 5p হবে কথাটা কোশ্চেনে বলা আছে। ওকে, তাহলে এখন কি করতে পারি আমরা, বা কি হতে পারে আসলে? আমরা যেটা করতে পারি বা যেটা হতে পারে সেটা হচ্ছে, কোশ্চেনে একটা কথা বলা আছে, দেখো, ইফ এনি ট্রান্সভার্সাল কাটস দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সেস। তার মানে কি? তার মানে হলো, মনে করো একটা লাইন, আমি একটা লাইন তোমাদেরকে দেখাই। মনে করো এই যে এটা মনে করো একটা লাইন, এই যে এটা মনে করো একটা লাইন। দেখো তো সবাই, যদি এটা একটা লাইন হয়, এই লাইনটা কি তিনটা ফোর্সকেই ইন্টারসেক্ট করছে কিনা? এটাকেও ইন্টারসেক্ট করছে, এটাকেও ইন্টারসেক্ট করছে, এটাকেও ইন্টারসেক্ট করছে। তো কোশ্চেনে কথা বলা আছে এনি ট্রান্সভার্সাল, তো এটাই সেই ট্রান্সভার্সাল যেটা কিনা তিনটাকেই ইন্টারসেক্ট করবে। তাহলে কোশ্চেনে যেহেতু বলা আছে যে একটা লাইন তিনটাকেই ইন্টারসেক্ট করবে, তাহলে তোমরা এখন কাজ করো, এই যে বেজ ছিল, বেজ, এই বেজের উপরে একটা পারপেন্ডিকুলার এমনভাবে ড্র করো যেন তিনটাকেই যেন কাট করে, তিনটাকেই যেন কাট করে, এরকমভাবে এই বেজের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো। এবং এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে সেই ট্রান্সভার্সাল যার কথা কোশ্চেনে বলে দেওয়া আছে। ওকে, এখন কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো দেখো, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট অ্যান্ড ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলা, এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলা দেখো কোশ্চেনে বলা আছে, কি বলা আছে দেখো, একটা বলা আছে আর, একটা বলা আছে এস, একটা বলা আছে টি। ও তাই, 4p 3p আর এস টি। ও সরি, দেখি তো। ও আচ্ছা, ওকে ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে তোমরা কাজ করো, এল এম এন, তাই তো, এটা বাদ দিলাম। দেওয়া আছে হচ্ছে এল এম এন, কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু এই যে এল এম এন, এটা কোনটা এল, কোনটা এম আর কোনটা এন, এটা কিন্তু তারা কোশ্চেনে বলে দিয়েছে। তুমি যদি খেয়াল করো কোশ্চেনে লেখা আছে রেসপেক্টিভলি, হ্যাঁ, কোশ্চেনে লেখা আছে রেসপেক্টিভলি। তো রেসপেক্টিভলি কিরকম? দেখো, কোশ্চেনে প্রথমে বলা ছিল কোন ফোর্সের কথা? কোশ্চেনে প্রথমে বলা ছিল 4p ফোর্সের কথা। কোশ্চেনে তার পরের সিরিয়ালে ছিল 3p, ঠিক তার পরের সিরিয়ালে ছিল 5p। আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের সিরিয়ালটা এরকমই ছিল, প্রথমটা 4p, পরেরটা 3p, পরেরটা 5p, এটা কোশ্চেনের সিরিয়াল, এবং কোশ্চেনের উপরের সিরিয়ালও এটা। সো তোমাদেরকে এই সিরিয়ালটা মানতে হবে। এই সিরিয়াল তুমি যদি মানো, সবাই খেয়াল করো, 4pটার নাম হওয়া উচিত এল, তার মানে এই যে 4pটা এটার নাম হবে এল। দেখো সবাই, 3p এরটার নাম হবে এম, এই দেখো 3p, 3p এরটার নাম হবে এম। অ্যান্ড এই যে 5p, 5p এরটার নাম হবে এন, এই যে 5p, 5p এরটার নাম হবে হচ্ছে এন হবে।
তো আমরা দেখতে পেলাম ব্যাপারটা যে এই যে ট্রান্সভার্সালটা ছিল সেটা আসলে 3টা পয়েন্ট ইন্টারসেক্ট করলো এবং সেটাও কিন্তু কোশ্চেন থেকে নিলাম আমরা। ওকে, তাহলে নেয়ার পর এই যে বেজ ছিল, বেজের এটাকে নাম দাও এক্স, এক্স নাম দাও, ব্যাস। এবার আমরা ম্যাথ শুরু করতে পারবো। তো ম্যাথের শুরুতেই কিছু ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা তেমন কিছুই না, ল্যাঙ্গুয়েজটা বইয়ের এই ল্যাঙ্গুয়েজটা কপি করতে হয়। বইয়ের এই ল্যাঙ্গুয়েজটা কপি করলেই হয়ে যায়। সেটা হচ্ছে কিরকম, লেট let 4p and 3p, let forces 4p and 3p, 4p and 3p, 4p and 3p act at a point, act at a point O, 4p and 3p act at a point O। আচ্ছা, 4p and 3p যদি O পয়েন্টে কাজ করে, ভালো কথা কাজ করলো। তারপর লিখো যে their resultant be 5p, এগুলো কোশ্চেনে বলা আছে, রেজাল্টেন্ট 5p কোশ্চেনে বলা আছে। এখন লিখতে হবে ট্রান্সভার্সাল। দেখো এই যে এই সেই ট্রান্সভার্সাল, এই ট্রান্সভার্সালের কথাটাই বলতে হবে। তার আগে লিখতে হবে যে হিয়ার OX ইজ বেস, এটা হচ্ছে বেস ধরা হয়েছে, OX কে বেস ধরে নেওয়ার পর নেক্সট হচ্ছে যে এনি ট্রান্সভার্সাল, এনি ট্রান্সভার্সাল তার নাম দিতে পারো কি, দেখো MX দিতে পারো নাম, এনি ট্রান্সভার্সাল MX নাম দিতে পারো। এনি ট্রান্সভার্সাল যার নাম হচ্ছে MX, MX intersect, intersect, intersect the line of action, কার কার লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন প্রথমে ছিল 4p, তারপর ছিল 3p and 5p at point, কোন পয়েন্টে সিরিয়ালি, আমি কিন্তু বইয়ের সিরিয়াল ফলো করলাম, বইয়ের সিরিয়াল ছিল 4p 3p and 5p, তাহলে বইয়ের সিরিয়াল হবে LMN, at point LMN respectively। ওকে, তাহলে সবাই যদি ল্যাঙ্গুয়েজটা লিখে ফেলো, এখন আমরা ম্যাথ শুরু করব। ম্যাথ শুরু করার জন্য আচ্ছা, তোমাদের কি আমি রিজলভড পার্টসটা কি বুঝিয়েছি? আমার ঠিক মনে নাই যে রিজলভ পার্টস ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়েছি কিনা। রিজলভ পার্টস, তাহলে তাহলে আমি খুবই দুঃখিত যে এই ম্যাথটা করতে গেলে রিজলভ পার্টস লাগবে। তো রিজলভ পার্টসটা যেহেতু বুঝাইনি, এটা একটু বুঝিয়ে আসতে হবে, হ্যাঁ। সো তোমরা এই ম্যাথটা তো কন্টিনিউ হবে, হ্যাঁ, কিন্তু এই ম্যাথের মধ্যে তো আর লেখা যাবে না, তাই না? তো তোমরা অন্য কোথাও একটু কষ্ট করে লিখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এই ম্যাথের বাকি অংশ তো আসলে এই পেজে লিখবো, তার আগে আমাকে একটু বুঝিয়ে নিতে হবে সবাইকে রিজার্ভ পার্স ব্যাপারটা কি জিনিস। তাহলে রিজার্ভ পার্স ব্যাপারটা দেখো, আমিও একটা নতুন পেজ নিলাম, নতুন পেজ নিলাম, অঙ্কের মধ্যে লিখতেছি না, হ্যাঁ, সবাই লিখে নাও। এই টপিকটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। রিজার্ভ পার্স, ওকে, রিজার্ভ পার্স। আচ্ছা, রিজার্ভ পার্স ব্যাপারটা কি দেখো, রিজার্ভ পার্স আসলে ব্যাপারটা হচ্ছে, মনে করো যে একটা, এটা মনে করো বেস, এটা বেস, এটা মনে করো একটা ফোর্স হচ্ছে পি ফোর্স, এটা মনে করো একটা ফোর্স কিউ ফোর্স, পি ফোর্স এবং কিউ ফোর্স। ওকে, পি ফোর্স এবং কিউ ফোর্স, ভালো কথা। রিজার্ভ পার্স ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ উপর থেকে লাইট ফেলে, মনে করো যে উপর থেকে কেউ লাইট ফেললো, তাহলে এই লাইটটা কিন্তু ফেলবে একদম পারপেন্ডিকুলারলি, লাইটটা ফেলবে
একদম উপর থেকে পারপেন্ডিকুলারলি যদি ফেলে, তাহলে এই যে পি ফোর্সটা আছে, এই পি ফোর্সের একটা শ্যাডো নিশ্চয়ই এই বেজে পড়বে। যদি কেউ লাইটটা ফেলে তাহলে নিশ্চয়ই পি ফোর্সের একটা শ্যাডো এই বেজের উপর পড়বে। তাহলে ব্যাপারটা হচ্ছে পি ফোর্সের কোনো শ্যাডো যদি এই বেজের উপরে পড়ে তো তার লেন্থটা কত হবে। দেখো, যদি লাইটটা ফেলে তাহলে এই যে কর্নারটা, এই কর্নারের শ্যাডো নিশ্চয়ই এখানেই থাকবে। আর এই যে এন্ডিং কর্নার, এই কর্নারের যে শ্যাডোটা সেটা নিশ্চয়ই ডিরেক্টলি পারপেন্ডিকুলারলি এখানে আসবে। সো আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যদি কেউ উপর থেকে লাইট ফেলে তাহলে পি ফোর্সের একটা শ্যাডো পড়বে বেজে। তাহলে সেই শ্যাডোর লেন্থটা কতটুকু হবে? লেন্থটা হবে পি ফোর্সের ইনিশিয়াল পয়েন্ট, এটা শ্যাডো তো এখানেই থাকবে, পি ফোর্সের টার্মিনাল পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্টের শ্যাডো যেহেতু লাইটটা ফেলা হচ্ছে উপর থেকে, এই বরাবর পড়বে নিচের দিকে। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই যে বেস বরাবর যে যে শ্যাডোটা আমি নাম দিলাম ও এ, সো ও এ কে আমরা বলবো পি এর রিজার্ভ পার্টস। সবাই শুনে নাও, এখানে ও এ কে বলা হবে পি এর রিজার্ভ পার্টস। অর্থাৎ কি বললাম? আচ্ছা, মাহি বলো তো একবার, পি বলে রিজার্ভ পার্টস ব্যাপারটা আমি কি বললাম? ওকে, দেখো সবাই, তাহলে আমরা এখানে কি বলতে পারি? বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি হিয়ার রিজলভ পার্টস, সবাই লিখো একটু, হিয়ার রিজলভ পার্টস অফ পি, রিজলভ পার্টস অফ পি, ভালো কথা, রিজলভ পার্টস অফ পি, রিজলভ পার্টস অফ পি ইকুয়াল হচ্ছে ও এ, আর ও একেই বলা হবে পি এর রিজলভ পার্টস। ওকে, সিমিলারলি আমরা যদি একটু অন্য চিন্তা করি, অন্য চিন্তা কিরকম দেখো সবাই, এই যে কিউ, কিউ এর রিজার্ভ পার্টস, কিউ এর রিজার্ভ পার্টস যদি কেউ বের করতে চায় তো তার জন্য কি উপায়? তার জন্য উপায় হচ্ছে, কারা কারা আছে নাকি নাই? অনেকে আছে তো প্রায় সবাই, কিন্তু শুনতে পাচ্ছে না নাকি? তো যাক, ওকে দেখো, তাহলে যেটা বলতেছিলাম যে রিজার্ভ পার্টস অফ পি তো শেষ, এবার হচ্ছে তোমার কিউ এর রিজার্ভ পার্টস। দেখো, কিউ এর রিজার্ভ পার্টস যদি কেউ উপর থেকে লাইট ফেলে তাহলে কিউ এর এই পয়েন্টের যে শ্যাডোটা, এই পয়েন্টের শ্যাডোটা পড়বে সরাসরি বেজে। এই যে এই পয়েন্টের শ্যাডো পড়বে ডিরেক্টলি পারপেন্ডিকুলারলি চলে আসবে বেজে, এখানে আসবে, নাম দিলাম বি। তার মানে এই যে বেজে ও থেকে বি, বেজে যে ও থেকে বি, এটা অ্যাকচুয়ালি কিউ ফোর্সের শ্যাডো, কার উপরে? বেজের উপরে। আর এই শ্যাডোর এই লেন্থটাকে বলা হয় কিউ এর রিজার্ভ পার্টস। তো সবাই লিখে নাও, রিজার্ভ পার্টস অফ কিউ কতটুকু? ও থেকে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত। যদি সবাই লিখে নিয়ে থাকো তাহলে এখন আমার এখান থেকে যেটা বলার আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি আর কিউ যদি দুইটা ফোর্স হয় নিশ্চয়ই তাদের রেজাল্টেন্ট থাকবে। পি আর কিউ যদি দুইটা ফোর্স হয় নিশ্চয়ই তাদের রেজাল্টেন্ট থাকবে। তো সেই রেজাল্টেন্টটা আসলে কোথায় যাবে, তাই না? সেই রেজাল্টেন্টটা কোথায় যাবে এটা আমরা দেখার চেষ্টা করব সবাই। ওকে, সবাই দেখো, রেজাল্টেন্টটা নিশ্চয়ই পি আর কিউ কে নিয়ে যদি কোনো প্যারালেলোগ্রাম ড্র করা হয়, অর্থাৎ সবাই দেখো, পি আর কিউ কে নিয়ে যদি কোনো প্যারালেলোগ্রাম ড্র করি, দেখো সবাই, এটা হচ্ছে সেই প্যারালেলোগ্রাম। যদি কোনো প্যারালেলোগ্রাম ড্র করি তাহলে ওই প্যারালেলোগ্রামের ডায়াগোনালের ডিরেকশনে কাজ করবে এদের রেজাল্টেন্ট। এই কথা তো আমরা আগে থেকে জানি, এই কথা আমরা আগে থেকেই জানি। তাহলে এবার চিন্তা করো সবাই, যদি কেউ ফোর্স আর এর রিজার্ভ পার্ট জানতে চায়, কেউ তোমার কাছে জানতে চাইলো রিজার্ভ পার্টস অফ আর, কেউ তোমার কাছে আর এর রিজার্ভ পার্টস জানতে চাইলো, তখন তুমি কি করবে? আমি তো বললাম এতক্ষণ, এখন মাহি ছাড়া অন্য একজন বলো, মাহি ছাড়া অন্য একজন বলো, আমি তো এতক্ষণ বললাম, একটু বলার চেষ্টা করো যে আর এর রিজার্ভ পার্টসটা যদি কেউ জানতে চায়, আর এর
রিজার্ভ পার্টসটা কিভাবে বের করবো এবং কতটুকু হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে আছে cos theta 1, আর দেখো লাস্টে আছে OA বাই P, লাস্টে আছে OA বাই P। তাহলে এখান থেকে তুমি যদি O এর ভ্যালুটা বের করতে চাও, O এর ভ্যালু নিশ্চয়ই P cos theta 1 হবে, P cos theta 1 হবে। O এর ভ্যালু যদি কেউ বের করতে চাও তারটা হবে P cos theta 1। ভালো কথা। এখন তাহলে বাকি কাজগুলি কি করা যেতে পারে? হ্যাঁ, বাকি কাজগুলি হচ্ছে এখন তোমাকে ওবি বের করতে হবে এবং ওসিও বের করতে হবে। তো আমি কিন্তু ওবি ওসি লিখে দিব সিমিলারলি। সিমিলারলি লেখার আগে তোমাদেরকে একটা উপায় বলে দিব। উপায় বলার পর তোমরা নিজেরাই বলবা যে ওবি কত হবে এবং ওসি কত হবে। আমি কিন্তু উপরেরটা কিন্তু ব্যাখ্যা করলাম, ঠিক আছে? আমি কিন্তু উপরেরটা কিন্তু ক্লিয়ারলি সবাইকে ব্যাখ্যা করেছি যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা নিলাম cos theta 1 নিলাম। cos theta 1 নিলে কি হবে? বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, ভ্যালু বসালাম, ভ্যালু বসালাম, এখান থেকে ও এর ভ্যালুটা বের করে নিলাম। ওকে, সবাই দেখো যে ও এর ভ্যালুটা, ও এর ভ্যালু মানে কি? ও এ এর ভ্যালু মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি জিনিস? সবাই দেখো ও এ কি জিনিস? ও এটা হচ্ছে রিজার্ভ পার্টস অফ পি, ও এটা হচ্ছে রিজার্ভ পার্টস অফ পি। তার মানে তুমি যেটা বের করেছো ও এ, এটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটা অ্যাকচুয়ালি রিজার্ভ পার্টস অফ পি। ওকে, এখন সবাইকে সিমিলারলিটা তোমরা যেন বলতে পারো এই কারণে, সিমিলারলিটা তোমরা যেন বলতে পারো এই কারণে আমি একটা সিস্টেমটা বলে দিই সবাইকে যে তুমি যদি পি এর রিজার্ভ পার্টস বের করতে চাও তাহলে তাহলে তোমাকে পি লিখতে হবে। আবারও বলি, তুমি যদি পি এর রিজার্ভ পার্টস বের করতে চাও তাহলে তোমাকে পি লিখতে হবে, সাথে কজ লিখতে হবে। এখানে লিখলাম কিউ, এটা কিউ এরটা তাই কিউ, ওসি হচ্ছে আর এরটা এই জন্য আর। দেখো সবাই এখানে কজ আছে, কজ, এখানেও কজ। এখন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বুঝতে গেলে বুঝতে হবে যে থেটা ওয়ান অ্যাঙ্গেল আসলে কোন অ্যাঙ্গেল। থেটা ওয়ান হচ্ছে পি এর সাথে বেজের অ্যাঙ্গেল। সবাই দেখো, পি এর সাথে বেজের অ্যাঙ্গেল থেটা ওয়ান। তার মানে কিউ এর সময় কি লাগবে? কিউ এর সাথে লাগবে বেজের অ্যাঙ্গেল। সবাই দেখো, কিউ এর সাথে বেজের অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা টু। নেক্সট সবাই আবার খেয়াল করো, আর কস, তখন তুমি কি নিবা? আর এর সাথে বেজের অ্যাঙ্গেল। তা ঠিক আছে, বাট আমি কাজ করি, নতুন নাম দিয়ে দিই। হ্যাঁ, নতুন নাম দিয়ে দিই থেটা থ্রি, জাস্ট বোঝানোর জন্য যেহেতু লিখলাম তো নতুন নাম দিয়ে দিলাম থেটা থ্রি। সো আর এর সাথে বেজের অ্যাঙ্গেল থেটা থ্রি। তো সবাই লিখতে পারো এটা থেটা থ্রি লিখতে পারো সবাই। তাহলে কি হলো? প্রথমটা ছিল রিজার্ভ পার্টস অফ পি, পরেরটা রিজার্ভ পার্টস অফ কিউ, তারপরেরটা রিজার্ভ পার্টস অফ আর। ওকে, আমরা রিজার্ভ পার্টস কিভাবে বের করে সেটা দেখলাম এবং শিখলাম। এখন সংক্ষিপ্ত সিস্টেম বলে দিব। সংক্ষিপ্ত সিস্টেম আমি অলরেডি বলেছি, তো ওইটাই আমি আরেকবার বলে দিব সবাইকে। তো তার আগে আরেকটা কথা সবাইকে বলে নিই। একটা থিওরেম আছে, যেই থিওরেমটার নাম হচ্ছে রিজলভ পার্টস থিওরেম। রিজলভড পার্টস থিওরেম, একটা থিওরেম আছে যেই থিওরেমটার নাম হচ্ছে রিজলভ পার্টস থিওরেম। তো রিজার্ভ পার্টস থিওরেম আমাদেরকে কি বলতেছে সবাই শুনে নাও। রিজার্ভ পার্টস থিওরেম আমাদেরকে বলতেছে যে পি এর রিজার্ভ পার্টস এবং কিউ এর রিজার্ভ পার্টস এদের সামেশন সব সময় রেজাল্টেন্টের রিজার্ভ পার্টসের ইকুয়াল হবে। তো এই থিওরেমেরও একটা প্রুফ আছে। তো সেই প্রুফটা আগে এক সময় আসতো, এখন আর আসে না। এই কারণে আমি ওই প্রুফের দিকে আর যাচ্ছি না। সো আমি কি বলতে চাচ্ছি, রিজার্ভ পার্টস থিওরেম বলতে চাচ্ছে যে পি এর রিজার্ভ পার্টস পি কস থিটা ওয়ান, পি কস থিটা ওয়ান প্লাস কিউ এর রিজার্ভ পার্টস কিউ কস থিটা টু, কিউ কস থিটা টু, এটা কার সমান হবে, কার ইকুয়াল হবে? রেজাল্টেন্টের রিজার্ভ পার্টসের ইকুয়াল। রেজাল্টেন্টের
রিজার্ভ পার্টসের ইকুয়াল। ওকে, ভালো কথা। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা বুঝতে পারলাম রিজার্ভ পার্টস থিওরেম আমাদেরকে কি বলতেছে। রিজার্ভ পার্টস থিওরেম আমাদেরকে বলতেছে যে দুইটা ফোর্সের রিজার্ভ পার্টসের সামেশন, দুইটা ফোর্সের রিজার্ভ পার্টসের সামেশন, এটা অলওয়েজ ইকুয়াল টু রিজার্ভ পার্টস অফ দ্য রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের রিজার্ভ পার্টসের ইকুয়াল, এটাকে বলা হয় রিজার্ভ পার্টস থিওরেম। ওকে, ভালো কথা। তাহলে আমি এখন সংক্ষেপে বলে দিই রিজার্ভ পার্টসটা তোমরা বের করবে। হ্যাঁ, বলো। তো আমি না একদম প্রথম থেকে না স্টেপ বাই স্টেপ বলতেছি। এই যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রেকর্ড দিয়ে দেবো, ঠিক আছে? রেকর্ড দেখে বুঝে নিবা। ওকে, দেখো। তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিজার্ভ পার্টস থিওরেম তো আসলে বলা শেষ। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিজার্ভ পার্টস আমি কিভাবে বের করব সেটা আমি সরাসরি বলে দিই, সবাই শুনো। যখন তুমি পি এর রিজার্ভ পার্টস বের করবা তখন তুমি পি দিবা, কস দিবা। যখন তুমি কিউ এরটা বের করবা কিউ দিবা, কস দিবা। যখন তুমি আরেকটা বের করবা আর দিবা এবং কস দিবা। এখন কথা হচ্ছে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কোথায় পাবো? অ্যাঙ্গেলটা খুবই সহজ। তুমি পি এর সাথে বেজের অ্যাঙ্গেলটা নিয়ে এখানে বসাবা। কিউ এর সাথে বেজের যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল এখানে বসাবা। আর এর সাথে বেজের অ্যাঙ্গেলটা এখানে বসাবা। তাহলে পেয়ে যাবা তাদের রিজার্ভ পার্টস। যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলা তোমরা কতটুকু বুঝতে পারছো আমরা এখনই ম্যাথের মধ্যে যে জিজ্ঞাসা করব। ম্যাথের মধ্যে যে জিজ্ঞাসা করব, যারা আগে কথা বলেনি তাদেরকে এবার জিজ্ঞাসা করব। এই দেখো, তুমি তুমি নুসরাতের মাধ্যমে কথা বল তখন। হ্যাঁ, বলো তো। আচ্ছা যাক, সমস্যা নেই, তুমি একটু আরেকবার খেয়াল করো, আমি আরেকবার বলে দিই, খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে সবাই সবাই শুনবা ভালো করে। আমি এতক্ষণ দেখিয়েছিলাম একটা স্ট্যান্ডার্ড ফিগার বা স্ট্যান্ডার্ড জিনিস ওটা। আর এখন কিন্তু ম্যাথের মধ্যে, হ্যাঁ, এখন ম্যাথের মধ্যে। তো সবাই ম্যাথের মতো করে চিন্তা করো। দেখো সবাই, যখন তুমি ফোর পি এর, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কথা ঠিক আছে। তো আমি সবাইকে বোঝাই, সবাই শোনো। দেখো, যখন তুমি ফোর পি এর রিজার্ভ পার্টস নিবা তখন তোমাকে ফোর পি লিখতে হবে, সাথে কস দিতে হবে, এরপর অ্যাঙ্গেল দিতে হবে। অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর পি এর সাথে এই যে বেজের অ্যাঙ্গেল। দেখো, বেজের অ্যাঙ্গেল, রাইট, এক্স ও এল অথবা এল ও এক্স, যাই বলো না কেন। সো এই যে আমি বের করলাম, এটা কি বের করলাম? এটা বের করলাম ফোর পি এর রিজার্ভ পার্টস বের করলাম। সো আমি আবারও বলি, যে কোনো কিছু রিজার্ভ পার্টস বের করতে গেলে ওই ফোর্সটাকে লিখতে হবে, সাথে কস দিতে হবে, তারপরে ওই ফোর্সটা বেজের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওই অ্যাঙ্গেলটা এখানে দিতে হবে। নাবিলা তুমি বলো, থ্রি পি ফোর্সের রিজার্ভ পার্টস কত হবে? থ্রি পি ফোর্সের রিজার্ভ পার্টস কত হবে? ওএক্স হবে, কথা ঠিক আছে, তুমি এভাবে বলো, এই যে এভাবে বলো। কথা ঠিক আছে, এক্স ও এম অথবা এম ও এক্স যাই বলি, এক্স ও এম যাই বলি একই কথা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার তাহলে সাইবা বলার চেষ্টা করো তো যে ফাইভ পি এর রিজার্ভ পার্টস কত হবে? ফাইভ পি। ওকে ঠিক আছে, ও বলবে না। তাহলে তাসফিয়া তুমি আবার বলো, তুমি তো প্রথমটা বলতেছিলে না, এখন বলো, লাস্টেরটা বলো, ফাইভ পিটা বলো। এক্স্যাক্টলি, খুব ভালো। তাহলে সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে যখনই তুমি ফাইভ পি এর রিজার্ভ পার্টস নিবা তখন তোমাকে ফাইভ পিটা লিখতে হবে, সাথে কজ লিখতে হবে, তারপর দেখতে হবে ফাইভ পি
বেজের সাথে কত অ্যাঙ্গেল করেছে? 5p এর সাথে বেজের অ্যাঙ্গেল XON লিখে দিতে হবে, তাহলে পেয়ে যাবে রিজলভ পার্টস। এখন তাহলে মাহি বলতো রিজলভ পার্টস থিওরেমের সাহায্যে আমরা এদের মাঝে কি লিখতে পারি? রিজলভ পার্টস থিওরেম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখো ও যেটা বললো যে এদের মাঝে প্লাস দিতে হবে আর এখানে দিতে হবে ইকুয়াল। তার কারণ তোমাদেরকে বললাম রিজলভ পার্টস থিওরেম আমাদের কি বলতেছে? বলতেছে দুইটা ফোর্সের রিজলভ পার্টসের সামেশন সব সময় রেজাল্টেন্টের রিজলভ পার্টসের ইকুয়াল হবে। এটাই রিজলভ পার্টস থিওরেম। ব্যাস, তাহলে মোটামুটি কথাবার্তা কিন্তু শেষ। হ্যাঁ, কথাবার্তা শেষ। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। তো এই যে ক্যালকুলেশনটা করব, এটা এই যে দেখো সবাই cos LOX, cos LOX বলতে দেখো ফিগারে কিন্তু মার্ক করা আছে যে LOX কোনটা, LOX কোনটা, দেখো এই যে LOX, হ্যাঁ ফিগারে মার্ক করা আছে কোনটা, এই যে এটা। তাহলে যদি আমরা cos এই অ্যাঙ্গেলটা নেই, সবাই জানি cos থিটা মানে, ওকে তাহলে সবাই বুঝতে পারলা যে ব্যাপারটা হচ্ছে cos LOX। cos LOX মানে এই অ্যাঙ্গেলটা নিলে বেস বাই হাইপোটেনাস। বেস হচ্ছে OX আর হাইপোটেনাস হচ্ছে OL। সো আমরা ওই ফিগার থেকে লিখতে পারি এই অ্যাঙ্গেলটার সাথে মিলে এরকম বেস OX আর এই অ্যাঙ্গেলটার সাথে মিলে এরকম হাইপোটেনাস হচ্ছে OL। নেক্সট দেখো সবাই, এ দেখো 3p লিখলাম, লেখার পর দেখো আবারও দেখো cos XOM। এই তো নাবিলা, ঠিক আছে। OX হচ্ছে বেস আর OM হচ্ছে হাইপোটেনাস। এই অ্যাঙ্গেলটার সাথে মিলালে দেখতে পাচ্ছি সবাই যে OX হচ্ছে বেস আর OM হচ্ছে হাইপোটেনাস, যদি কিনা আমরা এই অ্যাঙ্গেলটা ব্যবহার করি। তো ঠিক আছে, ফাইনালি লাস্টেরটা XON, এক্স্যাক্টলি OX বাই ON। তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লাস্টের এই অ্যাঙ্গেলটা ব্যবহার করলে বেস থাকে OX আর হাইপোটেনাস থাকে ON, যদি কিনা এই অ্যাঙ্গেলটা ব্যবহার করি আমরা। তো আমরা সবাই জানি cos মানে বেস বাই হাইপোটেনাস, আমরা সেভাবেই লিখলাম। এখন সবাই কাজ করো, একটা জিনিস চাইলে কমন নিতে পারো, p ইন্টু OX মনে হয় কমন নিতে পারো, p ইন্টু OX কমন নিতে পারো। যদি p ইন্টু OX কমন নাও তাহলে এটা থাকবে 4 বাই OL। p ইন্টু OX যদি কমন নাও থাকবে 3 বাই OM। রাইট সাইডে p ইন্টু OX যদি আলাদা করে লিখি তাহলে কি থাকে, 5 বাই OM থাকে। সবাই দেখো বোথ সাইড থেকে সবাই এটা কেটে দাও, p ইন্টু OX, p ইন্টু OX সবাই কেটে দাও। যদি কেটে দাও তাহলে কেমন থাকবে, 4 বাই OL প্লাস 3 বাই OM ইকুয়াল 5 বাই ON। সবাই দেখতে পাচ্ছ যে কাটাকাটি করলে কিন্তু এটাই থাকে এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো সবাই বুঝতে পেরেছো, ম্যাথটা কিন্তু একদমই ছোট। এই দেখো মাত্র 3-4 লাইনের, মাত্র 3-4 লাইনে ম্যাথ শেষ। মেইনলি ওই যে রিজলভ পার্টসটা যেহেতু আমি বুঝিয়েছি এজন্য অনেক সময় লাগছে। তো একই নিয়মে তোমরা যে ম্যাথটা করতে পারবা সেটা নাম্বার লিখে দিই। একই নিয়মে তোমরা করতে পারবা 7-এর 2 নাম্বার। একই নিয়মে সবাই 7-এর 2 নাম্বার করতে পারবা। ওকে, তাহলে 7-এর 2 নাম্বারটা একই নিয়মে আমরা করার চেষ্টা করব সবাই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি নেক্সট ম্যাথে যাই, নেক্সট যে ম্যাথে যাব সেটা হচ্ছে যে 8-এর 1 নাম্বার। যদিও অনেক বড়, বড় হলেও তো শুরু করতে হবে। আজকে শেষ করতে না পারলে আগামী দিনে শেষ করব। 8-এর 2 নাম্বার, 8-এর 2 নাম্বার কেমন হবে? 8-এর 2, তো 8-এর, সরি 8-এর 2 না, 8-এর 1, হ্যাঁ দুঃখিত, 8-এর 2 হবে না, এটা 8-এর 1 হবে। 8-এর 1 নাম্বার হবে। 8-এর 1 নম্বরে যে কোশ্চেনটা আমরা সবাই দেখতে পাচ্ছি সেখানে বলা আছে যে
two forces of magnitude P and Q acting a point have a resultant R. এই যে কথাটা বলা আছে, এই কথাটা আমি আরেকবার পড়ি এবং সাথে সাথে ফিগার ড্র করি। সবাই শুনো, কোশ্চেনে বলা আছে two forces of magnitude P and Q acting a point have a resultant R. তার মানে দেখো সবাই, দুইটা ফোর্স কাজ করতেছে, একটার নাম পি, একটার নাম হচ্ছে কিউ। কোথায় কাজ করতেছে? অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট। অ্যাট এ পয়েন্ট মনে করলাম এটা ও পয়েন্ট, অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ও। নেক্সট, হ্যাভ এ রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট নিশ্চয়ই এই ডিরেকশনে যাবে। এদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে এদের রেজাল্টেন্ট। তো আমি কিন্তু কোশ্চেনে শুধু প্রথম সেন্টেন্সটা পড়েছি এবং সেই অনুসারে এই ফিগার ড্র করেছি। ড্র করার পর এখন আমরা বেশ কিছু অ্যাঙ্গেল মার্ক করে ফেলি, যে অ্যাঙ্গেলগুলো আমরা জানি যে অ্যাঙ্গেলগুলো কীরকম হয়। সবাই দেখো, পি আর কিউ এদের মাঝের অ্যাঙ্গেলটা আমরা কিন্তু আলফা বলে থাকি, আমরা সবাই জানি। পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল আলফা আমরা সবাই বলে থাকি। আর পি এবং আর এদের মাঝের অ্যাঙ্গেল আমরা বলে থাকি থেটা। এটা নিশ্চয় সবারই জানা যে পি অ্যান্ড কিউ এর মাঝের অ্যাঙ্গেল আমরা সাধারণত আলফা বলে থাকি, পি অ্যান্ড আর এর মাঝের অ্যাঙ্গেল আমরা সাধারণত থেটা বলে থাকি। ওকে, তাহলে বললাম এটা। বলার পরে এই যে আমরা লিখলাম, এই লেখাগুলা আমরা এখন কি করতে হবে? এগুলো আমাদেরকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ল্যাঙ্গুয়েজ তেমন কিছুই না, টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্টিং অ্যাট এন পয়েন্ট ও। লেট টু ফোর্সেস পি অ্যান্ড কিউ acting at a point O. Two forces P and Q acting at a point O. আচ্ছা, their resultant BR. Their resultant R makes an angle theta with P. দেখো ফিগারে যা আছে তা আমরা নিজের মতো করে লিখতেছি। আমরা সবাই দেখতে পাচ্ছি their resultant R makes an angle theta with P. নেক্সট, এই যে আলফা অ্যাঙ্গেলের ডেসক্রিপশন দেয়া বাকি আছে। আলফা অ্যাঙ্গেলের ডেসক্রিপশন দেয়া বাকি আছে, লিখে ফেলো। অ্যাঙ্গেল বিটুইন P and Q. Angle between P and Q B alpha. Angle between P and Q B alpha. ওকে, ভালো কথা। ব্যাস, তাহলে কিন্তু আমাদের সব কথাই কিন্তু লেখা হয়ে গেছে। আমরা কিন্তু কোশ্চেনে শুধু প্রথম সেন্টেন্সটা পড়েছিলাম, আর কিন্তু পড়ি নাই। এখন আমি কোশ্চেনের দ্বিতীয় সেন্টেন্সটা পড়তেছি, সবাই শুনো। আমি ওই সেন্টেন্সটা পড়তেছি। দেখো লেখা আছে যে and the reserved parts of R along P is Q. সবাই আবার শুনো, the reserved parts of R along P is Q. দুইবার শুনেছ, এবার একবার লিখো। দুইবার যেহেতু শুনেছ, একবার লিখো। নাও আমি কিন্তু কথাটা কোশ্চেন থেকে লিখতেছি, কথাটা ডিরেক্টলি কোশ্চেন থেকে লিখতেছি। reserved parts, okay, reserved parts of R along P. আমি যে কথাটা মাত্র লিখলাম, এই কথাটা কিন্তু কোশ্চেনে বলা আছে রিজার্ভ পার্টস অফ আর অ্যালং পি। এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে ইজ কিউ। দেখো কোশ্চেনের এই ল্যাঙ্গুয়েজটা আমি পাশে লিখলাম। তাহলে সবাই দেখো, কোশ্চেনে লেখা ছিল রিজার্ভ পার্টস অফ আর অ্যালং পি ইজ কিউ। এই কথাটা কোশ্চেনে বলা আছে, ভালো কথা। এখন আমি যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দিই, একটা ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে তোমাদের কাছে জানতে চাইলাম যে আর এর রিজার্ভ পার্টস কত হবে পি এর অ্যালংয়ে। পি এর অ্যালংয়ে আর এর
রিজার্ভ পার্স কত হবে? একজন বলার চেষ্টা করো আর এর রিজার্ভ পার্সটা কত হবে পি এর অ্যালং এ। আচ্ছা, তুমি ওই ফরম্যাটে না যেয়ে সরাসরি এই ফরম্যাটে যাও, এই যে কজ দিয়ে, কজ দিয়ে চলে যাও, সরাসরি সরাসরি কজ দিয়ে পারা যাবে কিনা দেখো একটু, ডিরেক্টলি কজ দিয়ে। হ্যাঁ হচ্ছে, এক্স্যাক্টলি এটাই হবে, এটাই হবে, আর কজ এটাই হবে। কেন হবে? আমি আগে অনেকবার বলেছি, আর একবার বলি সবার জন্য। দেখো সবাই, আমরা রিজার্ভ পার্স বের করতেছি। কার রিজার্ভ পার্স? আর এর। আমরা রিজার্ভ পার্স বের করতেছি, কার রিজার্ভ পার্স? আর এরটা। তাহলে আর এর রিজার্ভ পার্স বের করতে গেলে নিশ্চয়ই আর লিখতে হবে এবং কজ লিখতে হবে। আমরা আগেই জানি যার রিজার্ভ পার্স বের করা হয় তাকে লিখতে হবে, সাথে কজ লিখতে হবে। নেক্সট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল লিখতে হবে তুমি। রিজার্ভ পার্সটা তুমি নিচ্ছ কার অ্যালং এ? অ্যালং পি, পি এর অ্যালং এ নিচ্ছ। তার মানে পি এর সাথে আর এর অ্যাঙ্গেলটা লিখতে হবে এখানে। পি এর সাথে আর এর অ্যাঙ্গেল থেটা এখানে লিখতে হবে। আমি আশা করতেছি যে সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা, যে আর এর রিজার্ভ পার্স নিতে গেলে আর লিখতে হবে, কজ লিখতে হবে এবং অ্যাঙ্গেল নিতে হবে, অ্যাঙ্গেল থেটা। সো রিজার্ভ পার্স অফ আর অ্যালং পি ইকুয়াল এটা। এখন দেখো তো নাবিলা, তুমি দেখো তো এবং বলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। নাবিলা বলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন নাবিলা কি লিখতে পারি? না, এই যে এটা আর কস থেটা। আচ্ছা, একজন বলো আর কস থেটা। এক্স্যাক্টলি এটাই আমরা লিখতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আর কস থিটা ইকুয়াল কিউ। কেননা কোশ্চেনে তো বলাই ছিল, দেখো কোশ্চেনে বলাই ছিল অ্যালং পি ইজ কিউ। তার মানে রিজার্ভ পার্স যেটা হওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি কিউ এর ইকুয়াল, কোশ্চেনে বলা ছিল। অতএব বলতেই পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই রিজার্ভ পার্সটাই কিউ এর ইকুয়াল। কথাটা কোশ্চেনে বলা আছে, তাহলে আমরা এই কথাটা কিন্তু কোশ্চেন থেকে লিখলাম এবং এটাকে সবাই নাম্বারিং করে ফেলি। কোশ্চেন থেকে লিখে সবাই নাম্বারিং করে ফেলি। ওকে, তাহলে কোশ্চেন থেকে লেখার পর আমরা এখানে নাম্বারিং করলাম। নাম্বারিং করার পর আমরা এখন আবারও রিজার্ভ পার্স নিব সবার। দেখো আমরা কিন্তু এখানে সবারটা নেইনি, শুধুমাত্র আরেকটা নিয়েছি, কিন্তু এখন নিব সবার। আমাদের মেইনলি সবারটাই নিতে হবে, কিন্তু শুধুমাত্র আরেকটা কেন নিয়েছিলাম? যেহেতু কোশ্চেনে আর এর সম্পর্কে একটা কথা বলা ছিল, এই জন্য আমরা আরেকটা নিলাম আলাদাভাবে, কিন্তু এখন নিব সবারটা। সবাই লিখো এগেইন টেকিং রিজার্ভ পার্স, again taking reserve pairs along p we get। তার মানে এখন কিন্তু সবারটা নিব। হ্যাঁ, টেকিং রিজার্ভ পার্স along p we get, এখন আমরা সবারটা নিব। ওকে, যদি সবারটা নেই তাহলে কেমন হবে সবাই দেখো। যদি আমি পি এর রিজার্ভ পার্স নেই, সবাই ভালো করে খেয়াল করো, অনেকবারই বলেছি আবারও বলি সবাইকে, বারবার বলতেছি তারপরও হচ্ছে না। দেখো সবাই, যদি আমি পি এর রিজার্ভ পার্স নেই তাহলে পি লিখতে হবে, সাথে কজ লিখতে হবে। নেক্সট, যদি আমি কিউ এর রিজার্ভ পার্স নেই, কিউ লিখতে হবে, সাথে কজ লিখতে হবে। যদি আমি আর এরটা নেই, আর লিখতে হবে, সাথে কজ লিখতে হবে। ওকে মাহি, বলো তো প্রথম অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। তুমি ঠিকই বলেছো, যেহেতু এই পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। নেক্সট, এবার সাইবা বলো তো এখানে কোন অ্যাঙ্গেলটা হবে? কিউ কস কোন অ্যাঙ্গেলটা হবে? আলফা হবে, রাইট। এখানে আলফা হবে, তার কারণ সবাই দেখো নিয়ম ছিল কিউ এর সাথে পি এর অ্যাঙ্গেল,
কিউ এর সাথে পি এর অ্যাঙ্গেল আলফা। নাবিলা বলো আর কস অ্যাঙ্গেল কত হবে? হ্যাঁ সেটাই, ঠিক কথা বলেছো। ওকে, তাহলে আমরা তিনটা ফোর্সেরই রিজার্ভ পার্স বের করলাম। কার অ্যালং এ? পি এর অ্যালং এ। পি এর অ্যালং এ বের করলাম। এই জন্য আমরা অ্যাঙ্গেল গুলা সব নিলাম পি এর সাথে। নেক্সট, রিজার্ভ পার্স থিওরেম। রিজার্ভ পার্স থিওরেম আমাদেরকে বলেছিল প্রথম দুইটা ফোর্সের রিজার্ভ পার্সের সামেশন এটা অবশ্যই রেজাল্টেন্টের রিজার্ভ পার্সের ইকুয়াল হবে। প্রথম দুইটা ফোর্সের রিজার্ভ পার্সের সামেশন এটা অবশ্যই রেজাল্টেন্টের রিজার্ভ পার্সের ইকুয়াল হবে। এটাই ছিল মূল ব্যাপার। এখন তাহলে সবাই তাহলে এখন লেখার চেষ্টা করো। কি লিখবা? সবাই এখানে ভ্যালুগুলো বসাও। হ্যাঁ, যদি ভ্যালুগুলি বসাও, পি কজ জিরো, তাই তো? কজ জিরো ভ্যালু কিন্তু 1, কিউ কজ আলফা, আর কজ থেটা। আচ্ছা ভালো কথা, আর কজ থেটার ভ্যালু আছে না একটা? সবাই দেখো, ফ্রম 1, তুমি 1 থেকে আর কজ থেটার ভ্যালু দেখতে পাচ্ছ কিউ। সবাই খেয়াল করো যে আমরা এই যে 1 নাম্বার ছিল, এই যে 1 নাম্বার, 1 নাম্বারটাকে দেখতে পাচ্ছি আমরা আর কস থেটার ভ্যালু অ্যাকচুয়ালি কিউ। অতএব আমরা আর কস থেটার পরিবর্তে লিখতে পারি কিউ লিখতে পারি, এখানে ভ্যালু ছিল। ওকে, এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন আমরা অনেকভাবে করতে পারি। তো আমরা একভাবে আগে চুজ করি। মনে করো চুজ করলাম এভাবে যে দুইটা কিউকে একপাশে নিয়ে যাই। এই ক্যালকুলেশন আমরা অনেকভাবে করতে পারি। তো আমি প্রথমে চুজ করলাম দুইটা কিউকে একপাশে নিয়ে গেলাম। দুইটা কিউকে একপাশে নিয়ে গেলাম। একপাশে নিয়ে যাওয়ার পর এবার সবাই একটা কাজ করতে পারো, এটাকে সবাই নাম্বারিং করে রাখতে পারো। আচ্ছা থাক, একটু পরে দেখি যে কোনটাকে নাম্বারিং করা দরকার। হ্যাঁ, সবাই রাইট সাইডে সবাই কিউ কমন নাও। যদি রাইট সাইডে সবাই কিউ কমন নাও, রাইট সাইডে হবে 1 মাইনাস কজ আলফা। রাইট সাইডে আমরা কিউটা কমন নিলাম। ওকে, সবাই এই কাজটা সবাই করেই ফেলো। সবাই এই লাইনটাকে 2 নাম্বার দিয়ে দাও। কেন? এই লাইনটা পরে কাজে লাগাবো আমরা। সবাই তাহলে এই লাইনটাকে সবাই 2 নাম্বার দিয়ে দাও, এটাকে আমরা পরে কাজে লাগাবো। নেক্সট, কে বলবে কার জানা আছে 1 মাইনাস কজ আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা? ফার্স্ট পেপারের 1 মাইনাস কজ আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা কার মনে আছে? কারো মনে নেই? ঠিক আছে, আমি তাহলে বলে দিই। এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। কিরকম ছিল ফর্মুলাটা? 1 মাইনাস কজ এ ইকুয়াল 2 সাইন স্কোয়ার এ বাই 2, এটা ছিল ফর্মুলা। যখন 1 প্লাস কজ এ হতো, তখন ফর্মুলা ছিল 2 কজ স্কোয়ার এ বাই 2। 1 মাইনাস কজে থাকলে এরকম ফর্মুলা ছিল, আর 1 প্লাস কজে থাকলে এরকম ফর্মুলা ছিল, ম্যাথ ফার্স্ট পেপারের ফর্মুলা। সো আমরা বলতেই পারি 1 মাইনাস কজ আলফার ফর্মুলা হবে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। সবাই যদি এখান থেকে ক্রস করে দাও, ক্রস করে দিলে সাইন স্কোয়ার আলফা বাই 2 এর ভ্যালু আসবে পি বাই 2 কিউ। আমরা সাইড চেঞ্জ করে দিলাম। এখান থেকে যদি কেউ আলফা বাই 2 বের করতে চায়, সে নিশ্চয়ই ডান দিকে, সরি, যেহেতু বাম দিকে সাইন স্কোয়ার ছিল, প্রথমে তো স্কোয়ারটা বাদ দিতে হবে। সো আমরা লেফট সাইড থেকে স্কোয়ার তুলে দিলাম। সবাই দেখো, লেফট সাইডে সাইন স্কোয়ার ছিল, তুমি স্কোয়ারটা তুলে দিলে রাইট সাইডে কি হবে? রাইট সাইডে কিন্তু একটা রুট হবে। সবাই বুঝতেছো? লেফট সাইড থেকে স্কোয়ার তুলে দিলে রাইট সাইডে অটোমেটিক্যালি রুট হয়ে যায়। এবার তুমি যদি আলফা বাই 2 বের করতে চাও, কত আসবে? সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। আলফা বাই 2 হবে সাইন ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। নেক্সট, আলফার মানটা আসবে 2 সাইন ইনভার্স
রুট ওভার পি বাই 2q। এই যে জিনিসটা পেলাম, তারা কিন্তু এটা আমাদেরকে শো করতে বলেছিল, এই তাহলে তাহলে সাইবা তুমি দেখো তো আমাদের ম্যাথ কি শেষ নাকি ম্যাথ বাকি আছে? একটা জিনিস শো করলাম, এখন আমাদের শো করতে হবে আরো দুইটা জিনিস। এগেন ফ্রম 2, এগেন ফ্রম 2। ভালো কথা। 2 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি সবাই দেখো। এই যে আমাদের 2 নাম্বার থেকে আমরা একটা কাজ করি, 2 নাম্বার থেকে এই যে কজ আলফাটাকে এক পাশে রেখে দিই। ফ্রম 2 কিউ কজ আলফাকে এক পাশে নিয়ে আসি। সবাই দেখতে পাচ্ছ, মাইনাস কিউ কজ আলফাকে নিয়ে আসলাম লেফট সাইডে, তখন রাইট সাইডে থাকে কিউ, এবং এই যে পি দেখতে পাচ্ছি, পি কে নিয়ে যাই রাইট সাইডে। সবাই তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, যে আমরা ওইখান থেকে সাইড টাইড চেঞ্জ করে এগুলো পেলাম। ওকে, সাইড টাইড চেঞ্জ করে এগুলো পেলাম, পাওয়ার পরে নেক্সট হচ্ছে কি লিখতে পারি, cos আলফা ইকুয়াল লিখতে পারি কিউ মাইনাস পি ডিভাইড কিউ। এরপর কি করতে পারি, দেয়ারফর আলফা ইকুয়াল cos ইনভার্স, তাহলে আলফা ইকুয়াল cos ইনভার্স লিখলে কি হতে পারে, কিউ মাইনাস পি বাই কিউ। এটাও আমাদেরকে শো করতে বলেছে, ফাইনালি ম্যাথের লাস্ট পার্ট আমাদেরকে শো করতে বলেছে, শো দ্যাট রেজাল্টেন্ট ইকুয়াল সামথিং। যাদের সামনে বই আছে তারা দেখতে পাচ্ছ, শো করতে বলেছে অলসো শো দ্যাট রেজাল্টেন্ট ইকুয়াল সামথিং। তো আমরা যদি রেজাল্টেন্ট যদি বের করতে হয়, তবে নিশ্চয়ই তোমাকে লিখতে হবে এরকম, এগেন উই নো, আমরা কি জানি, দেখো রেজাল্টেন্টকে নিয়ে এই ফর্মুলা আমরা সবাই জানি, আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এই ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি, আর স্কোয়ার ইকুয়াল এই ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে আর স্কোয়ার ইকুয়াল এই ফর্মুলা যদি আমরা সবাই জানি, তাহলে আমরা এখানে ভ্যালুগুলি বসিয়ে দিই। যদি ভ্যালুগুলি বসানোর চেষ্টা করি, এই কে বলবা কোন ভ্যালু বসানো যেতে পারে, কে বলবা? দেখো তো উপর থেকে, হ্যাঁ উপর থেকে সবাই দেখো কোন ভ্যালুটা, আলফাটা না বসিয়ে, দেখো সবাই আলফাটা না বসিয়ে একবারে কজ আলফা অথবা কিউ কজ আলফা, তোমার ইচ্ছা, ঠিক আছে। ওকে যাক, তোমারটাই নিলাম। দেখো এটাকে নাম্বারিং দিয়ে দিই, হ্যাঁ নাম্বারিং হচ্ছে 1 2 3। আচ্ছা যাক, সমস্যা নেই, একই কথা, হ্যাঁ একই কথা। যদি কেউ চাও কিউ কজ আলফা একবারে বসাবা তাও হবে, যদি কেউ চাও কজ আলফা বসাবা তাও হবে। তো বাট যেটাই বসানো কেন নাম্বারিং করবা, হয় তুমি এটাকে 3 নাম্বারিং করবা অথবা তুমি এটাকে 3 নাম্বারিং করবা, নাম্বারিং কিন্তু করতে হবে, হ্যাঁ নাম্বারিং কিন্তু করতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি 2pq, এই যে কজ আলফা কত, q মাইনাস p বাই q, এটাই কজ আলফা, এই যে কজ আলফা q মাইনাস p বাই q। আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে কজ আলফার ভ্যালু এটা, তাহলে আমরা কি লিখতে পারি ফ্রম 3। শুধু তুমি লিখে দাও যে তুমি কোথা থেকে ভ্যালুটা বসিয়েছ, 3 থেকে তুমি কজ আলফার ভ্যালুটা বসিয়েছ। এখন আলটিমেটলি সেই কাটাকাটি তো হয়ে যাবে, কিউ কিউ কাটাকাটি, যদি কিউ কিউ কাটাকাটি হয়ে যায়, 2p ইন্টু কিউ মাইনাস পি থাকে, অর্থাৎ কি হলো, এই উপরের কিউ নিচের কিউ কেটে গেল, তাহলে কিউ মাইনাস পি থাকে শুধু। ওটাকে মাল্টিপ্লাই করে দাও সবাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2p স্কোয়ার আমরা মাল্টিপ্লাই করে দিলাম। নেক্সট সবাই খেয়াল করো, পি স্কোয়ারের সাথে এই যে মাইনাস 2p স্কোয়ার, পি স্কোয়ারের সাথে মাইনাস 2p স্কোয়ার, তো ওইটা লেখার আগে কিউ স্কোয়ার লিখে দিই, কিউ স্কোয়ার। নেক্সট পি স্কোয়ারের সাথে মাইনাস 2p স্কোয়ার নিশ্চয়ই মাইনাস পি স্কোয়ার হবে, অ্যান্ড দেন প্লাস 2pq হবে।
এটা কি ছিল? এটা ছিল আর স্কোয়ার ছিল, হ্যাঁ। ফাইনালি আর সমান রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq। এটাও একটা শর্ট। এই সাইবা, তাহলে কি ম্যাথটা শেষ হয়েছে? তাহলে এখন ম্যাথটা শেষ হলো। ম্যাথের 3টা পার্ট ছিল, 3টা পার্ট যথেষ্ট ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।